হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউট্রিশন জ্ঞান প্রভা। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা জানি আমাদের সামনেই WBSLST এক্সাম 2025 আসছে। আর তো আজকে আমরা আবারও চলে এসেছি কিছু পড়ানো প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাশন করতে, এবং এবার আমরা অনেক বেশি পরিমাণে সেটাকে করার চেষ্টা করব এই সেশনটা। তো ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ অবধি দেখতে থাকো, এবং চ্যানেলটাতে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের আজকে প্রশ্ন উত্তর পর্ব। তো এখানে আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি, এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরটা আমরা বেছে নেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে রয়েছে যে কোন শব্দ যুগলকে খাদ্য হিসেবে গণ্য করা যেতে পারে। অপশনস গুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশনসটা রয়েছে দুধ এবং পান, নেক্সট অপশনে রয়েছে চিনি এবং কাঠি, থার্ড অপশন যেটা রয়েছে সেটা রয়েছে ডাল এবং তামাক পাতা, আর ফোর্থ অপশন যেটা সেটা রয়েছে মাটি এবং জল। একটা জিনিস বলে রাখি, এখানে অপশন সি এ অপশন বি যেটি রয়েছে চিনি এবং কাঠি, সেখানে ওই অপশনটিতে হবে চিনি এবং ক্যান্ডি। নেক্সট অপশন, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে আমাদের। আর অপশন ডি যেটা, সেখানে প্রথম যে অপশনটা রয়েছে মাটি, ওটা হবে মাছ। তো এটা একটু তোমরা ভালো করে দেখে নিও বা পারলে নোট ডাউন করে নিও। অপশন ডি হচ্ছে মাছ এবং জল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মাছ এবং জল, কারণ বাকি যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনোটি সেকেন্ড বা ফার্স্ট অপশনটি কিন্তু আমাদের খাদ্য হিসেবে গণ্য করা যায় না, কিন্তু অপশন ডি তে মাছ এবং জলটি হচ্ছে পুরোপুরি ভাবে খাদ্যের অংশ। চলো তাহলে দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। সেখানে প্রথম এটি একটি উক্তি এবং উক্তি 1 এবং উক্তি 2 এর উপর নির্ভর করে প্রশ্নটা তৈরি হয়েছে। দেখে নি কি বলছি না। সুষম খাদ্য উক্তি 1 এ বলা হচ্ছে যে সুষম খাদ্যে শর্করা, প্রোটিন ও ফ্যাট, ভিটামিন, তন্তু, খনিজ লবণ যথাযথ পরিমাণে ও অনুপাতে উপস্থিত থাকে। আর উক্তি 2 বলছে প্রোটিন হলো একমাত্র শরীর প্রতিরোধকারী খাদ্য উপাদান। এখানে বেছে নিতে হবে কোন উক্তিটি সঠিক। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে উক্তি 1 যেটি রয়েছে সেখানেই বলছে সুষম খাদ্য শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ তন্তু এবং খনিজ লবণ যথোপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে। এখানেও একটা জিনিস জানার আছে যে আমাদের সুষম খাদ্যের মধ্যে প্রতিটি খাদ্য উপাদানে কিন্তু সঠিক মাত্রায় অবস্থান করবে। তো এক্ষেত্রে উক্তি 1 একেবারে ঠিক, কিন্তু উক্তি 2 যেটি রয়েছে প্রোটিন হলো একমাত্র শরীর প্রতিরোধকারী খাদ্য উপাদান, এটি কিন্তু কখনোই ঠিক না। তো সেক্ষেত্রে এর অ্যান্সারটা হবে শুধুমাত্র অপশন বি, অর্থাৎ অনলি 1। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, মানব দেহের পুষ্টি পর্যায়ে তৃতীয় ধাপটি কোথায় ঘটে। এখানে আমাদের জানতে হবে যে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক আছে, অর্থাৎ আমাদের জিআই ট্র্যাক, অর্থাৎ যার মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, রক্তীকরণ এই ঘটনাগুলি সম্পূর্ণভাবে ঘটে, এই জিআই ট্র্যাকটি শুরু হচ্ছে মুখবিবর থেকে এবং একেবারে শেষ হচ্ছে পায়ুতে গিয়ে। তো সেক্ষেত্রে প্রথমে খাদ্য গ্রহণের ঘটনাটি ঘটে মুখবিবর, তারপরে সেই খাদ্য চলে যায় গলবিল গ্রাসানের মাধ্যমে পাকস্থলীতে, এবং তারপরে অংশটি কিন্তু চলে যাচ্ছে সরাসরি ক্ষুদ্রান্তে। তো এখানে অপশন দিয়েই দিয়েছে যে তৃতীয় ধাপটি কোথায় ঘটে না, সেটার ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু সবসময়তে ক্ষুদ্রান্ততেই ঘটবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো কামিং টু নেক্সট কোয়েশ্চেন। সেক্ষেত্রে হচ্ছে জ্বালানি খাদ্য উপাদান হলো, আচ্ছা এখানেও একটা আমাদের প্রিন্টিং মিস্টেক রয়েছে, এই জৈবিক খাদ্য উপাদান না, এটি জ্বালানি খাদ্য উপাদান হবে। এটাও তোমরা পারলে নোট ডাউন সবাই করে নিও। এটি হচ্ছে জ্বালানি খাদ্য উপাদান কোনটি। এখানে অপশন দিয়েছে দেখে নিয়ে একবার, ভিটামিন, লিপিড, খনিজ লবণ এবং জল। আচ্ছা এক্ষেত্রে আমাদের জানতে হবে যে জ্বালানি খাদ্য মানে হচ্ছে যে খাদ্যগুলো থেকে আমাদের শরীরে এটিপি বা শক্তির উৎপাদন হয়ে থাকে। তো সেই মধ্যে প্রথমেই পড়বে কার্বোহাইড্রেট, নাম্বার 2 হচ্ছে প্রোটিন এবং নাম্বার 3 হচ্ছে ফ্যাট। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে লিপিড হচ্ছে এর সঠিক উত্তর। আচ্ছা, নাম্বার 5 কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কি আছে। এখানে বলা হচ্ছে শিশু, কিশোর, কিশোরী এবং মহিলাদের আয়রনের ঘাটতি প্রতিরোধক কর্মসূচির নামকরণটি কি। এক্ষেত্রে হচ্ছে শিশু, কিশোর, কিশোরী এবং মহিলাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি প্রতিরোধের কর্মসূচির যে নামগুলো দিয়েছে আমরা অপশনগুলো দেখে নিই। প্রথম অপশনটি রয়েছে ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ,
নাম্বার 2 হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল মিশন, নাম্বার 3 হচ্ছে মিড ডে মিল এবং নাম্বার 4 হচ্ছে পালস পোলিও। তো এখানে প্রশ্নের ভেতরেই প্রায় বলতে গেলে উত্তরটি দিয়ে দিয়েছে, সেটি হলো আয়রনের ঘাটতি প্রতিরোধের কর্মসূচি। তো এক্ষেত্রে অপশন হচ্ছে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ এর সঠিক উত্তর। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছে না, 0 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ প্রতিরোধে কোন ভিটামিন দেওয়া হয়? এটি সঠিকভাবে একেবারে অ্যান্সার কিন্তু অপশন 1 হবে, কারণ এখানে কোশ্চেনেই দিয়ে দিয়েছে ভিটামিন এর ঘাটতি প্রতিরোধ। তো ভিটামিন এর ঘাটতি প্রতিরোধের জন্য আমাদের ভিটামিন এ কে প্রোভাইড করতে হবে। তো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি। আয়রনের ঘাটতি প্রতিরোধের জন্য কোন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে? ক্যালসিয়াম ট্যাবলেট, ভিটামিন সি ট্যাবলেট, আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট আর জিঙ্ক ট্যাবলেট। চারটে দিয়ে দিবে, কিন্তু এখানে ডিরেক্টলি আবারও কোশ্চেনের ভেতরে প্রায় বলতে গেলে অ্যান্সার, সেটি হচ্ছে আয়রনের ঘাটতি প্রতিরোধের জন্য ডেফিনেটলি আমরা আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট প্রোভাইড করব, অর্থাৎ অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি। 12 থেকে 15 বছর বয়সে আয়রনের ঘাটতি, সরি আমার স্ক্রিনটা বোধহয় একটু উঠে গেছে। হ্যাঁ, 12 থেকে 15 বছর বয়সে আয়রনের ঘাটতির হার কত? এখানে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের শরীরে বিশেষভাবে একটা আয়রনের ঘাটতি মাঝে মধ্যে ঘটতে দেখা যায়। তো সেক্ষেত্রে এই রেঞ্জটা বলা হচ্ছে 21.2%, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে অপশন 2, অর্থাৎ 21.2% ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন দেখে নি। আয়োডিন ঘাটতি প্রতিরোধের জন্য কোন প্রোগ্রাম চালু আছে? অপশন 1 মিড ডে মিল, অপশন 2 হচ্ছে আইসিডিএস, অপশন 3 হচ্ছে ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম এবং অপশন 4 হচ্ছে পালস পোলিও। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয়োডিনের ঘাটতি প্রতিরোধের জন্য কোন প্রোগ্রামকে ডেফিনেটলি এখানে কোনটা ইন্ডিকেট করছে? অপশন 3 ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি কন্ট্রোল প্রোগ্রাম। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভিটামিন এ ডোজ কবে থেকে দেওয়া? ভিটামিন এ এর যে ডোজ আছে এটা পার্টিকুলারলি জন্মের পর থেকে একটা বাচ্চাকে দেওয়া শুরু করতে হয়, তবে একটা নির্দিষ্ট বয়সে সেটাকে দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে অপশন 3, 5 বছর বয়সটাই হচ্ছে ঠিকঠাক অ্যান্সার, অর্থাৎ 5 বছর বয়স থেকে আমরা ভিটামিন এ ডোজটা চালু করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। সেটা হচ্ছে ভারতের 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ ঘাটতির হার কত? অপশন 1 1.7 to 5.5%, অপশন 2 হচ্ছে 10 to 15%, অপশন 3 হচ্ছে 20 থেকে 25%, অপশন 4 হচ্ছে 30 to 35%। তো ভারতের বলেছে ভারতীয় শিশুদের মধ্যেই এটা বলা হয়েছে যে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এর ঘাটতির হার যেটা রয়েছে সেটা আমরা জানি অপশন এ, অর্থাৎ 1.7 থেকে 5.5%। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে এর রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 12 কোয়েশ্চেন দেখি। সেখানে বলছে আয়রনের ঘাটতির ফলে কোন রোগ হয়? অপশন 1 গয়টার, অপশন 2 হচ্ছে অ্যানিমিয়া, অপশন 3 হচ্ছে রিকেটস এবং অপশন 4 হচ্ছে স্কারভি। তো এখানে একটা জিনিস বলে রাখি, গয়টার যে রোগটা সেটা বেসিক্যালি হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের জন্য হয়ে থাকে, অর্থাৎ শরীরে যদি আয়োডিনের ঘাটতি হয় তাহলে কিন্তু গয়টার হয়। অপশন 2 যেটা রয়েছে সেটা হচ্ছে আয়রনের ঘাটতির ফলাফল, অপশন 2 অ্যানিমিয়া। অপশন 3 যেটা রিকেটস সেটা হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে এবং অপশন 4 যেটা স্কারভি সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। অতএব এক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অ্যানিমিয়া। ওকে, তো এবার চলে যায় নাম্বার 3। ভারতের 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের অ্যানিমিয়ার হার কত? এই অপশন 1 হচ্ছে 20 to 25%, অপশন 2 30 to 35%, অপশন 3 50 থেকে 55% এবং অপশন 4 হচ্ছে 10 to 15%। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় মহিলাদের ক্ষেত্রে আয়রনের ঘাটতির হার হচ্ছে 50 to 55%। সেইটা হচ্ছে সঠিক অ্যান্সার, মানে অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে
14 দেখুন কি আছে, ভারতের 15 থেকে 49 বছর বয়সী পুরুষদের অ্যানিমিয়ার হার কত? অপশন 1 20 to 25%, অপশন 2 50 to 55%, অপশন 3 10 to 15% এবং অপশন 4 30 থেকে 35%। তো ভারতীয়দের মধ্যে এখানে পুরুষদের ক্ষেত্রে অ্যানিমিয়ার হারটা যেটা আছে সেটা হচ্ছে 50 to 55%। অপশন 2টা হচ্ছে রাইট অ্যান্সার, 50 to 55%। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি আছে না, ভারতে 5 থেকে 9 বছর বয়সী শিশুদের অ্যানিমিয়ার হার কত? 10 to 15%, 20 to 25%, 50 to 60 আর 30 to 35%। তো এক্ষেত্রে ভারতীয় শিশুদের মধ্যে এই অ্যানিমিয়ার হারের যে শতাংশটা সেটা হচ্ছে অপশন 4, অ্যান্সারটা হচ্ছে অপশন 4 হবে, 30 থেকে 35%। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখেছি, দেখে নি কি আছে না, গর্ভবতী মহিলাদের জন্য কোন ট্যাবলেট দেওয়া হচ্ছে? অপশন 1 ক্যালসিয়াম, অপশন 2 হচ্ছে ভিটামিন সি, অপশন 3 হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড এবং অপশন 4 হচ্ছে জিঙ্ক। এক্ষেত্রে গর্ভবতী মহিলাদের যেহেতু তার শরীরের ভিতর আরেকটি বেবি প্রোডাকশন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বিশেষভাবে ওই সময়তে আয়রন এবং ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়ে থাকে। তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট গর্ভবতী মহিলাদেরকে প্রোভাইড করা হয় বা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি, টিটেনাস প্রতিরোধক ভ্যাকসিনের নাম কি? বিসিজি, টিটেনাস টক্সয়েড, এমএমআর আর 4 নম্বর হচ্ছে ওরাল পোলিও। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে টিটেনাস টক্সয়েড। টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনটি বেসিক্যালি টিটেনাসের প্রতিরোধক হিসেবে কাজ করে। তো অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখে নেব। আচ্ছা, এখানে হচ্ছে হাম প্রতিরোধের কোন ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে? হেপাটাইটিস বি ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড, এমএমআর ভ্যাকসিন আর বিসিজি। তো হাম যে রোগটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রোভাইড করে থাকি এমএমআর ভ্যাকসিন, এটা মেনলি প্রোভাইড করা হয়ে থাকে। তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার, এমএমআর ভ্যাকসিন আমরা হামের প্রতিরোধে ইউজ করে থাকি। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে যাব, যক্ষ্মা প্রতিরোধে কোন ভ্যাকসিন মানে ব্যবহার করা হয় বা যক্ষ্মা প্রতিরোধক ভ্যাকসিনের নাম কি? সেটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, তারপরটা হচ্ছে বিসিজি, নাম্বার 3 হচ্ছে টিটেনাস টক্সয়েড আর নাম্বার 4 হচ্ছে এমএমআর। এক্ষেত্রে যক্ষ্মা প্রতিরোধের জন্য আমরা ওরাল পোলিও ভ্যাকসিন কখনোই দেবো না, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনও আমরা দেবো না, এমএমআর তো দিতেই পারবো না। তো পড়ে রইল কি অপশন বি, অর্থাৎ বিসিজি হচ্ছে বেসিক্যালি রাইট অ্যান্সার। তো এক্ষেত্রে নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা সেটা দেখে নি কি আছে, হেপাটাইটিস বি প্রতিরোধে কোন ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে? হেপাটাইটিস বি ভ্যাকসিন, বিসিজি, এমএমআর, পোলিও ভ্যাকসিন। এক্ষেত্রে নাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে হেপাটাইটিস বি প্রতিরোধ করতে হবে, তো ডেফিনেটলি অপশন 1 হচ্ছে এর রাইট অ্যান্সার, হেপাটাইটিস বি ভ্যাকসিন মেইনলি দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি, পোলিও প্রতিরোধে সরি আমার একটু স্কিপ হয়ে গেছে, নাম্বার 21 কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই। পোলিও প্রতিরোধে কোন ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে? পোলিও প্রতিরোধের জন্য আমরা দিয়ে থাকি, দেখো কি কি আছে অপশন, বিসিজি আছে, টিটেনাস টক্সয়েড আছে, এমএমআর আছে, ওরাল পোলিও ভ্যাকসিন আছে। তো বেসিক্যালি এখানে পোলিও প্রতিরোধের জন্য এটা বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওকে, তো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, খাদ্য দূষণ প্রতিরোধের জন্য কোন কোন ব্যবস্থা নিতে হবে? খাদ্য দূষণের প্রতিরোধ করতে দেখা যাক অপশনগুলো কি কি আছে, খাদ্যের ভেজাল, খাদ্যের সুরক্ষা, দূষণ এবং টিকা। আচ্ছা, এক্ষেত্রে খাদ্য দূষণ প্রতিরোধের জন্য আমরা খাদ্যের ভেজাল, দেখো এটা কোনোভাবেই আমরা নিতে পারবো না, কারণ ভেজাল অনেক খাদ্যে মেশানো হয়ে থাকে। দূষণ বন্ধ করাটাও টোটালি ইম্পসিবল বলা যেতে পারে। টিকাকরণ ডেফিনেটলি একটা প্রোভাইডেড প্রপার্টি হতে পারে, কিন্তু খাদ্যের দূষণ প্রতিরোধের জন্য প্রাইমারিলি আমরা খাদ্যটাকে সুরক্ষিত করব। তো খাদ্যের সুরক্ষাই হচ্ছে সঠিক উত্তর, 2 নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে চলে যাই, খাদ্যের ভেজাল প্রতিরোধের জন্য কোন আইন চালু আছে? খাদ্য ভেজাল আইন, খাদ্য সুরক্ষা আইন, খাদ্য প্যাকেজিং আইন না খাদ্য সংরক্ষণ আইন? এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে খাদ্যের ভেজাল প্রতিরোধ করতে গেলে আমাদের খাদ্যের সুরক্ষা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে খাদ্য সুরক্ষা আইন এটি হচ্ছে কিন্তু সঠিক হবে। তো অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা,
এবার চলে যাচ্ছি আমরা 24 নম্বর প্রশ্নে। দেখি, খাদ্যদ্রব্য সমূহকে প্রধান প্রধান খাদ্য গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করেছিলেন কে? বিগিনি গ্লাইসি, গ্লিক, জে এল হান, গোমেজ টি লাম। তো এক্ষেত্রে আমরা দেখে নেব, এটি বেসিক্যালি হচ্ছে যে খাদ্য দ্রব্যগুলো যেগুলো প্রধান প্রধান গোষ্ঠী আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরকম যে প্রধান গোষ্ঠীগুলো আছে বা তাদের কার্য অনুসারে যে খাদ্যের শ্রেণীবিভাগটা করা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ক্লাসিফিকেশনটা হেল্প করেছিলেন বিজ্ঞানী জে এল হান। এক্ষেত্রে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো অপশন 3 যেটা রয়েছে জে এল হান, এটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, চলে যাই আমরা পরের প্রশ্নে। মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট কোন খাদ্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত? শস্য দানা, দুধ ও দুধ জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ, ফলমূল। তো এখানে ডিরেক্টলি বলে দিয়েছে যে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট সেটা অবশ্যই মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট এটা দুধ এবং দুগ্ধ জাতীয় পদার্থের মধ্যেই পড়বে। শস্য দানার মধ্যে আমরা মেনলি সিরিয়াল জাতীয়, অর্থাৎ যেগুলো হচ্ছে দানা শস্য, মানে পালসেস, ডাল, চাল, ডাল, এই জিনিসগুলো পাই। তেল জাতীয় পদার্থের ভেতরে পুরোপুরি তেলের গ্রুপটা পাই, আর ফলমূলের ভেতরে সম্পূর্ণভাবে আমরা ফলমূলটা পাচ্ছি। তো অপশন 2 অর্থাৎ দুধ এবং দুধ জাতীয় পদার্থ হচ্ছে কিন্তু এর সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি। মাছ, মাংস, ডিম কোন খাদ্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত? খাদ্য দ্রব্য, খাদ্যের উৎস, খাদ্যের শোষণ এবং খাদ্যের বিপাক। তো এক্ষেত্রে আই থিঙ্ক এটা হচ্ছে যে খাদ্য দ্রব্যের মধ্যেই পড়বে। কেন না, খাদ্যের উৎস হিসাবে বা শোষণে বা বিপাকে তখনই এটা পসিবল যখন কিনা খাদ্য দ্রব্য হিসেবে আমরা সেটাকে অন্তর্ভুক্ত করব। তো মাছ, মাংস, ডিম তিনটি আমাদের খাদ্য দ্রব্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি। তো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ খাদ্য দ্রব্যই হচ্ছে কিন্তু এটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখে নিই পরের প্রশ্নটা। এক্ষেত্রে পরের প্রশ্নটা বলছে মানুষের দৈনিক কত প্রকার খাদ্যের প্রয়োজন হয়ে থাকে? দেখো এখানে অপশন কি কি দিয়েছে, 3, 4, 5 এবং 6। এক্ষেত্রে যেটা অপশন হবে সেটা হচ্ছে বেসিক্যালি 4 রকমের খাদ্যের প্রয়োজন হয়ে থাকে, কারণ আমাদের শরীরে বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকারের খাদ্যের দরকার হয়। তো এক্ষেত্রে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 4 প্রকারের আমরা ক্লাস অফ ফুড আমরা দেখতে পাচ্ছি। ওকে, ক্লাস অফ ফুড আমরা 4 প্রকারে দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নি। 1 গ্রাম কার্বোহাইড্রেট ও 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য হলো যথাক্রমে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলার আছে যে 1 গ্রাম কার্বোহাইড্রেট এবং 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট এদের দহন ঘটে এবং তার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি বা এটিপি আমাদের শরীরে কিন্তু প্রডিউস হয়ে থাকে। তো এই তিনটে কিন্তু বেসিক্যালি ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের শরীরের সমস্ত রকম এনার্জি প্রোডাকশনে হেল্প করে থাকে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনের ফলে বেসিক্যালি হচ্ছে 4.2 কেসিএল এনার্জি তৈরি হচ্ছে, আর 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য যেটা, অর্থাৎ 1 গ্রাম প্রোটিনের দহনের ফলেও সেটা কিন্তু যথাক্রমে 4.2 কেসিএল তৈরি করে, আর ফ্যাটের দহনের ফলে সেটা থেকে 9.3 কেসিএল এনার্জি প্রডিউস হয়ে থাকে। এটা অবশ্যই পারলে তোমরা একটু নোট ডাউন করে রাখো, 9.2 বা 9.3 এই অ্যামাউন্টটা তৈরি হয়ে থাকে বেসিক্যালি 4.2 কার্বোহাইড্রেট থেকে, 4.2 প্রোটিন থেকে এবং 9.3 হচ্ছে ফ্যাটের থেকে কিন্তু প্রডিউস হয়ে থাকে। তো অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। দেহ গঠন এবং ক্ষয়পূরণে সাহায্যকারী প্রধান খাদ্য উপাদান কোনটি? এখানে দেখো কি কি অপশন দিয়েছে। চর্বি অর্থাৎ ফ্যাট হবে ওটা, শর্করা, আচ্ছা তারপরটা হচ্ছে প্রোটিন, তারপরটা হচ্ছে ভিটামিন। আচ্ছা, বলে রাখি একটা জিনিস, এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে দেহের গঠন এবং ক্ষয়পূরণ। তো দেহের গঠনে মানে বিল্ডিং করতে, দেহটাকে বডি বিল্ডিং এ কে কে সাহায্য করছে আর ক্ষয়পূরণে, এটা বেসিক্যালি অ্যান্সারটা হবে কিন্তু প্রোটিন, অর্থাৎ অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। কারণ প্রোটিনকে বিল্ডিং ব্লকও বলা হয়ে থাকে আমাদের শরীরের ক্ষেত্রে। আমাদের শরীরে মাসল মাস বা পেশি চর্বি, পেশিটা গঠন করতে বেসিক্যালি প্রোটিনই সাহায্য করে থাকে। তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নি। মোট শক্তি প্রয়োজনে শতকরা কত ভাগ চর্বি থেকে আসে? দেখো কি কি আছে অপশন, 20 থেকে 30%। আচ্ছা, নেক্সট মানে এক্ষেত্রে আমরা শক্তি পরিমাণটা দেখে নেবো। আচ্ছা, আগে দেখে নিই আমরা অপশন গুলো কি কি আছে। 20 থেকে 30%, তারপরেরটা হচ্ছে 30 থেকে 40%, তারপর 40 থেকে 50% এবং লাস্ট হচ্ছে 50 থেকে 60%। তো এক্ষেত্রে যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে 20 থেকে 30%। চর্বি থেকে আমাদের শরীরে কিন্তু প্রয়োজনীয় শক্তি 20 থেকে 30% অবশ্যই আসতে হবে। ওকে, তো অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন দেখে নিই। খাদ্যবস্তুর পাচন শেষে যে পদার্থ রক্তে মেশে তাকে বলা হয়। দেখো কি কি অপশন দিচ্ছে। খাদ্য উপাদান, খাদ্য কণা,
পুষ্টি উপাদান আর বিপাকীয় উপাদান। তো বেসিক্যালি খাদ্যবস্তুর পাচন এই প্রক্রিয়াটা আগে প্রথমে হবে খাদ্য গ্রহণ, তারপরে হবে গৃহীত খাদ্যের পরিপাক, পরিপাকের পরে হবে খাদ্যের শোষণ, তারপরে হয় বেসিক্যালি পাচন, তারপর আত্তীকরণ এবং বহিষ্করণ। এই ঘটনাগুলো কিন্তু পরপর সিরিয়ালি ঘটতে হবে। তো এক্ষেত্রে খাদ্যবস্তুর পাচন যখনই হচ্ছে তার আগে বিপাক বা খাদ্যবস্তু গ্রহণ এই ঘটনাগুলো হয়ে যায়। তো বেসিক্যালি তখন আমরা একেবারে র মেটেরিয়াল বা প্রপারলি নিউট্রিয়েন্ট জিনিস যেগুলো অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো র অবস্থায় পাই। তো সেটার জন্য অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। মানে পুষ্টি উপাদানটা হচ্ছে বেসিক্যালি আমরা তখন রক্তের ডিরেক্টলি মিশছে হিসেবে আমরা পাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। চর্বি শরীরের প্রধান কোন কাজ সম্পন্ন করে? দেখো কি কি অপশন দিয়েছে, শক্তির উৎপাদন, শরীর গঠন, ভিটামিন পরিবহন এবং সবগুলি। তো এক্ষেত্রে চর্বি বা ফ্যাট যে জিনিসটা আছে সেটা বেসিক্যালি আমাদের শরীরে কিন্তু অনেকগুলো কাজ করে থাকে। যেমন আমাদের শরীরে এটিপি প্রোডাকশনে এটা হেল্প করে থাকে, আমাদের কিছু কিছু ক্ষেত্রে শরীরের গঠনেও সাহায্য করে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভিটামিন বাইন্ড করতেও এরা আমাদের শরীরে সাহায্য করে। যেমন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই 4টে ভিটামিনকে বলা হয় ফ্যাট সলিউবল ভিটামিন। এরা কিন্তু আমাদের শরীরে মানে ফ্যাটেতে দ্রবীভূত হয়, জলেতে কিন্তু হয় না। তো এক্ষেত্রে সবকটা অপশনই কিন্তু ঠিক। তো অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার, যে সবকটি ঠিক। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নিই। এক্ষেত্রে বলছে দেখো খাদ্য এবং তাদের মিলিয়ে যে সঠিক জোড় আছে সেটা নির্বাচন, অর্থাৎ এখানে আমাদের ম্যাচ করতে হবে। দেখে নিই আমরা কি কি অপশন আছে। প্রথমটা রয়েছে ধান্য, অর্থাৎ যেটাকে আমরা ধান বলে জানি। নাম্বার 2 রয়েছে প্রোটিন, নাম্বার 3 রয়েছে ভিটামিন এবং খনিজ লবণ, আর নাম্বার 4 রয়েছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। তার সাথে এদিকের কলামটা আমরা দেখি কি কি আছে। দেহ নির্মাণের কাজ, আচ্ছা শক্তি উৎপাদনের কাজ, তারপরেরটা হচ্ছে দেহ ক্রিয়া নিয়ন্ত্রণের সূক্ষ্ম উপাদান এবং দেহের বৃদ্ধি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ম্যাচ করতে হবে, অর্থাৎ এদিকের এবিসিডির সাথে এদিকের 1 2 3 4 কে আমাদের ম্যাচ করতে হবে। তো আমরা ম্যাচিং গুলো দেখে নিই। প্রোটিনের মেইন কাজই হচ্ছে দেহ নির্মাণের কাজ। আচ্ছা, ভিটামিন এবং খনিজ লবণ সেটা হচ্ছে দেহ ক্রিয়া নিয়ন্ত্রণকারী সূক্ষ্ম উপাদান। আচ্ছা, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেটা সেটা বেসিক্যালি আমরা এখানে একটা ট্রিক বলে দিচ্ছি, যে আমাদের প্রথমেই হচ্ছে যে মিলিয়ে নিতে হবে যেগুলো যেগুলো আমাদের ম্যাচ খাচ্ছে সেই অপশন গুলো আমাদের অপশনে কোথায় কোথায় আছে। তো এক্ষেত্রে অপশন যেটা রয়েছে দেখো A2, B1, C3, D4। যদি A2 করি মানে ধান যেটা সেটা হচ্ছে শক্তি উৎপাদন হিসেবে কাজ, আর তারপরে B1 দিয়েছে অর্থাৎ হচ্ছে প্রোটিন দেহ নির্মাণের কাজ, অর্থাৎ B র সাথে 1 এটা ম্যাচ করছে। সির সাথে যেটা দেহের ক্রিয়া নিয়ন্ত্রণকারী সূক্ষ্ম উপাদান ভিটামিন এবং খনিজ লবণ, তার মানে সি হচ্ছে 3, এটাও ম্যাচ করে যাচ্ছে। তাহলে ডি হচ্ছে 4 অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত দ্রব্য সেটা দেহের বৃদ্ধিতে সাহায্য করবে, এটাও ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, A1, A2, B1, C3 এবং D4। ওকে, আচ্ছা আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এটা হচ্ছে দেখো কি বলছে, খাদ্য এবং তাদের মিলিয়ে সঠিক জোড় নির্বাচন করো। আচ্ছা দেখিনি আমরা কি কি আছে। শর্করা যুক্ত খাদ্য, প্রোটিন যুক্ত খাদ্য, তারপরেটা আছে চর্বি যুক্ত অর্থাৎ ফ্যাট যুক্ত খাদ্যের কথা এখানে বলেছে, আর ভিটামিন যুক্ত খাদ্য। আচ্ছা প্রথমে আমরা দেখিনি কি কি আছে। মাছ এবং মাংস, ডিম ও ডাল। আচ্ছা, তারপরে রয়েছে মিষ্টি এবং তেল, আর অপশন 4 রয়েছে ফলমূল ও শাকসবজি। তো এগেন আমরা আগের মতো মেলাম, ভিটামিন এবং ভিটামিন যুক্ত খাদ্য অপশন ডিটা ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে ফলমূল এবং শাকসবজি থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাই, সেটা হবে। আচ্ছা, তাহলে এখানে অপশন ডি দেখো D4 যেটা, আমরা যদি অপশন গুলোতে জাস্ট একটাও মেলাতে পারি তাহলে কিন্তু আমরা বাকি অপশন গুলো মেলাতে পারবো। তাহলে এক্ষেত্রে মাছ এবং মাংস যেটা রয়েছে অর্থাৎ অপশন 1 যেটা রয়েছে সেটা বেসিক্যালি চলে যাবে কিন্তু প্রোটিন যুক্ত খাদ্য, তো বি হচ্ছে 1 হবে। দেখো B1 এর অপশনটা কোথায় আছে। আচ্ছা না সরি, আমার একটু ভুল হলো বোধহয় বলার, সেটা হচ্ছে মাছ এবং মাংস, হ্যাঁ এটা হচ্ছে অপশন 2 হবে, বি হচ্ছে অপশন 2 হবে। আচ্ছা সরি অপশন 1 হবে, বি হচ্ছে অপশন 1। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের শর্করাযুক্ত খাদ্যের মধ্যে পড়ছে বেসিক্যালি, শর্করাযুক্ত খাদ্যের মধ্যে আমাদের পড়বে মিষ্টি এবং তেল, এই জাতীয় খাদ্যটা হচ্ছে শর্করাযুক্ত খাদ্য। আচ্ছা, তার মানে বেসিক্যালি এ হচ্ছে 3 হবে। আর ফলমূল সবজিটা আমরা ভিটামিনে পেয়ে গেছি, আর চর্বি জাতীয় খাদ্যের মধ্যে ডিম এবং ডালটাও করতে পারি। তো এক্ষেত্রে অপশন যেটা দেওয়া রয়েছে সেখানে একটু ভুল দেওয়া রয়েছে, হয়তো মিস্টেক হতে পারে। তো ডিটা বেসিক্যালি 4 যদি তোমরা কোডটা মেলাতে পারো তাহলে তোমরা কিন্তু বাকি অ্যান্সার গুলো প্রপারলি মেলাতে পারবে।
ওকে, প্রোটিন এবং তুমি যদি প্রোটিন এবং ভিটামিনটা দেখে নিতে পারো তাহলে এটা হয়ে যাবে, কিন্তু এখানে একটা টাইপিং এর মিস্টেক রয়েছে, তো তোমরা এটা ভালো করে দেখে নিও। ওকে, তো চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। খাদ্যের প্রধান কাজ কোনটি? দেখো, খাদ্যের প্রধান কাজ কোনটি, এক্ষেত্রেও আমাদের কিন্তু ম্যাচিং এর বোধহয় একটা অপশন দিয়েছে, আমরা দেখে নিই। যেটা রয়েছে খাদ্যের শক্তিদায়ক কাজ, তারপরটা হচ্ছে খাদ্যের শরীর গঠনের কাজ, তারপরে হচ্ছে খাদ্যের প্রতিরোধের কাজ, তারপরে হচ্ছে খাদ্যের নিয়ন্ত্রণমূলক কাজ। আচ্ছা, অপশন গুলো দেখে নি কি কি আছে। পরিপাক ক্রিয়া সম্পাদন, তারপরে পরিপাক ক্রিয়ার রক্ষণাবেক্ষণ, তারপরের অপশনে রয়েছে দেহের বৃদ্ধি, আর 4 নম্বরে রয়েছে দেহের ক্ষয়পূরণ করে নতুন গঠন। এক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদেরকে আবারও ম্যাচিং করতে হবে। তো প্রথম যে অপশনটা রয়েছে, একেবারে প্রথমের অপশনটা আমরা যদি দেখে নিই, সেটা হচ্ছে যে খাদ্যের শক্তিদায়ক কাজ, অর্থাৎ এটা এমনই একটি অংশ যেখানে আমরা দেখবো যে বেসিক্যালি এরা আমাদের খাদ্য আমাদের শরীরে শক্তি প্রদান করবে। সেই শক্তি প্রদানের যে জায়গাটা, সেটা কিভাবে হবে? ডেফিনেটলি পরিপাক ক্রিয়া সম্পাদনের মাধ্যমেই আমাদের হবে। আচ্ছা, তারপর খাদ্যের শরীর গঠনের কাজ, সেটা হচ্ছে দেহের ক্ষয়পূরণ করে নতুন ভাবে পুনরায় যে নতুন গঠন সেটা করতে সাহায্য করবে, অর্থাৎ অপশন বি, মানে ফোর্থটা বেসিক্যালি বি হচ্ছে 4 নম্বরটা হবে। অপশন সি হচ্ছে খাদ্যের প্রতিরোধক কাজ। প্রতিরোধক কাজ মানে হচ্ছে যে পরিপাক ক্রিয়া তার দেহের বৃদ্ধি এবং পরিপাক ক্রিয়া বেসিক্যালি রক্ষণাবেক্ষণে সাহায্য করবে। আর খাদ্যের প্রতিরোধক নিয়ন্ত্রণমূলক কাজ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি পরিপাক ক্রিয়া রক্ষণাবেক্ষণ এবং দেহের বৃদ্ধির কাজে কিন্তু সাহায্য করবে। তো এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে বেসিক্যালি সি যেটা রয়েছে, A3B4। বিটা দেখো একদম 4-এর সাথে যদি আমরা মেলাতে পারি তাহলে কিন্তু আমরা পুরো অ্যান্সারটা ঠিকঠাক ভাবে দিতে পারবো। ঠিক আছে, এবং সি হচ্ছে 2 হবে, ডি হচ্ছে 1, অর্থাৎ অপশন 3 হবে বেসিক্যালি রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এটা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এ হবে 3, বি হবে 4, সি হবে 2 আর ডি হবে 1। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, সঠিক উত্তর। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। খাদ্যের প্রধান উপাদান কোনটি? দেখো, এক্ষেত্রেও আমাদের আবার ম্যাচিং এর একটা কোয়েশ্চেন দিয়েছে। প্রথমে হচ্ছে খাদ্যের প্রধান উপাদান, তারপরে হচ্ছে দেহের গঠন উপাদান, তারপরে সি হচ্ছে দেহের প্রতিরোধ উপাদান এবং ডি হচ্ছে দেহের নিয়ন্ত্রণকারী উপাদান। আচ্ছা, ডান দিকে আমরা দেখতে পাবো মানে অপশন গুলো কি কি দিয়েছে। এমএন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ। আচ্ছা, প্রোটিন, তারপরটা এফি মানে আয়রন এবং লাস্টেরটা হচ্ছে ভিটামিন। তো দেহের প্রতিরোধকারী উপাদান হচ্ছে ডেফিনেটলি ভিটামিন, কারণ ওটা ইমিউনিটি দিচ্ছে আমাদের শরীরে। খাদ্যের প্রধান উপাদান হিসেবে আমরা প্রোটিনকে পাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে হচ্ছে খাদ্যের মূল উপাদান। আচ্ছা, দেহের গঠন উপাদান যেটা রয়েছে সেটা বেসিক্যালি দেহের গঠন উপাদানটা হয়ে যাচ্ছে আয়রন, অর্থাৎ হচ্ছে Fe। লাস্ট হচ্ছে যেটা দেহের নিয়ন্ত্রণকারী উপাদান, সেটা হয়ে যাবে Mn, অর্থাৎ অপশন হচ্ছে 1, এটা হয়ে যাবে দেহের নিয়ন্ত্রণকারী উপাদানের মধ্যে। তো যদি আমরা ম্যাচিং গুলো করে থাকি তাহলে আমরা দেখতে পাবো বেসিক্যালি এটা প্রথমটা যেটা খাদ্যের প্রধান উপাদান, যদি এ হচ্ছে 2 হবে তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, A2, B1, C4 এবং D3, এই তিনটেই হচ্ছে কিন্তু এর হচ্ছে অ্যান্সার। ওকে, তো অপশন 2 হচ্ছে বেসিক্যালি রাইট অ্যান্সার। এখানে কিছু কিছু জায়গায় একটা জিনিস বলে রাখে, আমাদের কিছু কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা একটু ভালো করে দেখে নিয়ে কিন্তু করো, এবং ভালো করে ভিডিওটা যদি আমার ডিসকাশনটা শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে বা মেলাতেও পারবে। আচ্ছা, নাম্বার 37 কোয়েশ্চেন দেখি। লোহিত রক্তকণিকার অভাবজনিত রোগ কোনটি? আবারও আমাদের মেলাতে হবে। দেখো, এদিকে দিয়েছে রক্তাল্পতা, শ্বেত রক্তকণিকা বৃদ্ধির রোগ, তারপরে হচ্ছে হিমোফিলিয়া, তারপরে অপশন ডি রয়েছে ক্যান্সার। আচ্ছা, আর তার সাথে রয়েছে আমাদের মেলানো যে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ফ্যাট। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মেলাতে হবে যে কোনটার অভাবে কোন ঘটনাটা ঘটে থাকে। তো বেসিক্যালি রক্তাল্পতা বা অ্যানিমিয়া ডিরেক্টলি আয়রনের সাথে রিলেটেড। যদি শরীরে আয়রন কমে যায় তাহলে তার সাথে রক্তাল্পতা অবশ্যই ঘটবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তাহলে আমরা যদি এটাও মেলাতে পারি যে রক্তাল্পতা হচ্ছে আয়রন রিলেটেড, তার মানে অপশন হচ্ছে 2, A2 হবে, বি হবে 1, শ্বেত রক্তকণিকা বৃদ্ধির রোগটা যেটা, সেটা হচ্ছে প্রোটিনের অভাবে হয়ে থাকে। অপশন সি হচ্ছে 4 হবে, হিমোফিলিয়া হচ্ছে ফ্যাটের জন্য হয়, এবং অপশন ডি রয়েছে 3, অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে কিন্তু, সরি একটু ভুল বলা হচ্ছে, এখানে হিমোফিলিয়া কিন্তু বেসিক্যালি হচ্ছে ক্যালসিয়ামের সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন 2, অর্থাৎ এর সাথে আমরা যদি দেখি সেক্ষেত্রে A2 যদি আমরা মেলাতে পারি তাহলে বাকি অপশন গুলো কিন্তু আমরা মেলাতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো, নেক্সট কোয়েশ্চেন কোনটা আছে না,
ভিটামিনের কাজ কোনটি, এবার কোন ভিটামিনটা কি কি কাজ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। ভিটামিন B9, আচ্ছা ভিটামিন সি, ভিটামিন B3 এবং ভিটামিন B1। এক্ষেত্রে দেখো অপশন গুলো কি কি দিয়েছে। শরীরে বিপাকে অপরিহার্য, তারপরেরটা হচ্ছে পিপি ফ্যাক্টর, আচ্ছা নাম্বার 2 হচ্ছে পিপি ফ্যাক্টর, নাম্বার 3 হচ্ছে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষে সাহায্য করে, অপশন 4 হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন। তো এক্ষেত্রে যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে বেসিক্যালি ভিটামিন সি, যেটা ভিটামিন সি এর সাথে যদি মেলাই তাহলে দেখতে পাবো। আচ্ছা ভিটামিন B1টা আগে আমরা দেখে নিই। ভিটামিন B1টা যেটা রয়েছে ভিটামিন বি, আচ্ছা এক্ষেত্রে ভিটামিন B9 হচ্ছে বেসিক্যালি ফোলিক অ্যাসিড হিসেবে কিন্তু পরিচিত। তো ভিটামিন B1টা যেটা সেটা হচ্ছে কিন্তু পিপি ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভিটামিন সরি আমার একটু ভুল হচ্ছে, হ্যাঁ আচ্ছা বলে দিই। এক্ষেত্রে অপশন 3 যেটা রয়েছে দেখো A3, অর্থাৎ ভিটামিন যেটা B9 সেটা বেসিক্যালি 3 নম্বর যে অপশনটা দিয়েছে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষ মানে ফোলিক অ্যাসিড ওটাতে সাহায্য করে থাকে। আচ্ছা বি হচ্ছে অপশন 4 হচ্ছে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। আর অপশন সি যেটা সেটা হবে 2 মানে হচ্ছে পিপি ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর ডি হচ্ছে 1, অর্থাৎ ভিটামিন B1টা হচ্ছে বেসিক্যালি শরীরের বিপাকে অপরিহার্য অঙ্গ, অর্থাৎ এখানে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা এরপরে আমরা, হ্যাঁ এটা হচ্ছে অপরিহার্য অংশ। B1টা হচ্ছে থায়ামিন, B3 হচ্ছে নার্সিন, এগুলো হচ্ছে এর ফুল ফর্ম। ওকে তো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। সেখানে হচ্ছে পরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কি কি আছে। এটা হচ্ছে খাদ্য উপাদান এবং তার সাথে রোগটা আমাদের মেলাতে হবে, যে কোন খাদ্য উপাদানের অভাবে কোন রোগটা হয়ে থাকে। দেখো কি কি দিয়েছে, আয়রন, তারপরটা হচ্ছে লবণ, তারপরটা হচ্ছে ক্যালসিয়াম, তারপরটা হচ্ছে আয়োডিন। আচ্ছা এক্ষেত্রে দেখো কি কি দিয়েছে অপশন, আয়রনিক অ্যানিমিয়া, আচ্ছা নাম্বার 2 হচ্ছে গলগণ্ড, তারপরে নাম্বার 3 রিকেটস এবং নাম্বার 4 হচ্ছে ট্রপিক্যাল স্প্লিন। আচ্ছা প্রথমেই বলে দিই আয়রনের অভাবে আয়রনিক অ্যানিমিয়া হবে, অর্থাৎ অপশন A ইজ ইকুয়াল টু 1। গলগণ্ড রোগটা আয়োডিনের অভাবে হয়ে থাকে, ক্যালসিয়ামের অভাবে হচ্ছে রিকেটস, এটা ভিটামিন ডি এর সাথে রিলেটেড, এবং অপশন 4 যেটা বি যেটা লবণ রয়েছে সেটা হচ্ছে ট্রপিক্যাল স্প্লিন। তো এক্ষেত্রে অপশন 1 যেটা রয়েছে দেখো A1, B2, C3, D4, একটু এখানে ভুল দেওয়া আছে অপশন গুলোতে। বেসিক্যালি A হচ্ছে 1 হবে, আচ্ছা বি হচ্ছে যেটা মানে লবণ যেটা সেটা হবে B4, আচ্ছা সি হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হচ্ছে রিকেটস মানে সি হবে 3, আর ডি যেটা রয়েছে আয়োডিনটা হবে 2 গলগণ্ড। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নিও, আমি বলে দিলাম অপশন গুলো, তোমরা পারলে একটু নোট ডাউন করে নিও, এখানে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এখানে আমাদের এনার্জির অ্যামাউন্টটা দিতে হবে। 1 গ্রাম ইজ ইকুয়াল টু কত কেসিএল। ঠিক আছে, এটা কেসিএল হবে অ্যাকচুয়ালি। কেসিএল যদি দেখি তাহলে 1 গ্রাম মানে ফ্যাটের এটা যে কত কেসিএল তৈরি হচ্ছে, এটার অ্যান্সারটা হবে বেসিক্যালি অপশন ডি 0.250। এটা হচ্ছে কেসিএল অ্যান্সার। ওকে আচ্ছা তারপরটা হচ্ছে 1 কেসিএল ইজ ইকুয়াল টু কত কিলো জুল। কেজি এর পুরো ফর্মটা হচ্ছে কিলো জুল। তো 1 কেসিএল ইজ ইকুয়াল টু সবসময়তে 4.184 কিলো জুল হয়ে থাকে। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে দেওয়াই আছে 4.184, 3.184, 2.184 ও 1.184। তো এক্ষেত্রে 4.184 এই কিলো জুলটা হচ্ছে 1 কেসিএল এর অ্যামাউন্ট। ওকে তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আমরা কোয়েশ্চেনটা চলে যাই। প্রোটিনের মানদণ্ড হলো 4, 5, 6 না 8। এক্ষেত্রে প্রোটিনের মানদণ্ড এটা আমরা দেখে নেব। এটার অ্যান্সারটা হচ্ছে অপশন সি, সরি অপশন এ হবে 4 হচ্ছে প্রোটিনের মানদণ্ড। ওকে তো ক্যালোরিফিক ভ্যালুটা যদি দেখি সেটা হচ্ছে প্রোটিনের মানদণ্ড, সেটা হচ্ছে অপশন 4। 4.2 কেসিএল আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি। তো 4টা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। আচ্ছা পরের প্রশ্ন দেখে নিই। নাইট ব্লাইন্ডনেস হয় কোন ভিটামিনের অভাবে। এক্ষেত্রে অপশন দিয়েছে ভিটামিন সি, ডি, বি কমপ্লেক্স না ভিটামিন এ। আচ্ছা এটা বলে রাখি সম্পূর্ণভাবে এটার অ্যান্সার হচ্ছে ভিটামিন এ হবে, কারণ ভিটামিন এ এর অভাবে আমাদের চোখের এক রকমের বিশেষ ধরনের রোগ হয় যেটার নাম হচ্ছে জেরোথ্যালমিয়া, এবং জেরোথ্যালমিয়ার আন্ডারে অনেকগুলো আবার রোগ থাকে।
তো ওই রোগের মধ্যে প্রথমটাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, বা যেটাকে আমরা অনেক সময়তে অন্ধত্ব বলে থাকি, যে রাত্রের অবস্থায়, মানে রাত্রি বা অন্ধকার অবস্থায় যারা কম আলোতে দেখতে পায় না। তো এটাই হচ্ছে বেসিক্যালি রাতকানা রোগ বলা হয়ে থাকে বাংলাতে, বা নিকটালোপিয়াও বলা হয়। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। পুষ্টিবিজ্ঞানের জনক কে? পাস্তুর, অপশন বি হচ্ছে পাস্তুরি, তারপরে অপশন সি হচ্ছে কোয়ান্টি ল্যাং, এবং অপশন ডি হচ্ছে কোয়ান্টি লুজ। তো বেসিক্যালি এটার অ্যান্সারটা হচ্ছে পাস্তুর, মানে অপশন এ হচ্ছে পুষ্টিবিজ্ঞানের জনক হিসেবে ওনাকে গণ্য করা হয়ে থাকে। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে চলে যাই 45 কোয়েশ্চেনে, সেটা হচ্ছে ফুড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েট ইজ দ্য অ্যাক্ট অফ ডুইং ইট। এই বিখ্যাত উক্তিটি কার? এটা কে বলেছে? সরি, এর একটু অপশন গুলো ভুল আছে, আমি এটা একটু কারেকশন করে আমি পাঠানোর চেষ্টা করব। এবং এক্ষেত্রে যে অপশন গুলো রয়েছে, দেখো ডাইজেশন, হেলথ, নিউট্রিশন এবং ফুড, এটা কিন্তু ঠিকঠাক নয়। তো এর যে অ্যান্সারটা হবে সেটা আমি অবশ্যই আপলোড করে দেওয়ার সময় বলে দেবো, বা আমরা চেষ্টা করবো সঠিক অ্যান্সারটাকে প্রোভাইড করতে। এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে। ওকে, তো 45 এর কোয়েশ্চেনটা তোমরা একটু মার্কিং করে রাখো, এটার অ্যান্সারটা আমরা আপলোড করে দেবো। আচ্ছা, তারপরে দেখে নিই কোন কোয়েশ্চেনটা রয়েছে। কোনটি একটি প্রধান খাদ্যগোষ্ঠী নয়? এক্ষেত্রে দেখো কি কি দিয়েছে। পিসিএম প্রথমটা, তারপরে হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেল, তারপর প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস, তারপরে হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েল। আচ্ছা, এখানে বলে রাখি অ্যান্সারটা ডেফিনেটলি হচ্ছে তোমার এক্ষেত্রে যেটা 46 এর অ্যান্সার, সেটা হচ্ছে প্রধান খাদ্য গোষ্ঠী হিসেবে কোনটাকে কনসিডার করা হচ্ছে না, সেটা হচ্ছে পিসিএম। সেক্ষেত্রে আমরা কি কি পাবো? এটা কিন্তু ভিটামিন এবং মিনারেল, এটা আমাদের প্রয়োজনীয় খাদ্য গোষ্ঠী। প্রোটিন এবং কার্বোহাইড্রেট এসেনশিয়াল আমাদের বডির জন্য, ফ্যাটস এবং অয়েলও এসেনশিয়াল। তো দ্যাটস ওয়াই পিসিএম কিন্তু কখনোই প্রধান খাদ্য গোষ্ঠীর মধ্যে পড়বে না। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নাম্বার 47 কোয়েশ্চেনটা দেখে নিই কি আছে। ভিটামিনের ল্যাটিন শব্দ এর অর্থ কি? আচ্ছা, এখানে বলে রাখি এটা হচ্ছে প্রোটিন, ক্যালোরি, ম্যালনিউট্রিশন। বেসিক্যালি এখানেও একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। বেসিক্যালি অপশনটা হবে পিসিএম নয়, বেসিক্যালি অপশনটা হবে টিইএম, যেটাকে বলা হয়ে থাকে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কারণ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এক রকমের রোগ, এটা মেনলি প্রোটিন এবং ক্যালোরির অভাবের জন্য হয়ে থাকে। আচ্ছা, আমরা 47 এর কোয়েশ্চেনটা দেখি। ভিটামিনের ল্যাটিন শব্দের অর্থ কি? দেখো কি কি রয়েছে অপশন। জীবন দানকারী পদার্থ, খাদ্য শক্তি, তারপরে হচ্ছে খাদ্য ভিটালি, এটা বেসিক্যালি ভিটালি হবে না, ওটা অপশনটা একটু ভুল দেওয়া আছে। আর লাস্টে হচ্ছে খাদ্য উৎপাদন এবং কৃষি পণ্য, এটাও নয়। তা প্রথম ভিটামিনের ল্যাটিন যে শব্দটা আছে, যে শব্দটা থেকে ভিটামিন কথাটার উৎপত্তি হচ্ছে, তার অর্থ হচ্ছে জীবন দানকারী পদার্থ। অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কারণ ভিটামিনের কাজই হচ্ছে আমাদের শরীরকে কিন্তু বেসিক্যালি এনার্জি, সরি, তোমার ইমিউনিটি প্রদান করে থাকে। দেখো এখানে আমরা লিখে দিয়েছি ভাইটাল এবং তার সাথে এলিমেন্ট, এটা ডেফিনেটলি এই দুটোই হচ্ছে মিলে আমাদের ভিটামিন শব্দটা এসছে, যেটা ভীষণভাবে প্রয়োজনীয় এবং আমাদের জীবনকে কিন্তু এরা প্রোটেকশন দেয়। যে কোনো রোগের এগেনস্টে প্রাইমারি প্রোটেকশনটাই ভিটামিন দেয়। আচ্ছা, চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখি এখানে পরের প্রশ্ন কি দিয়েছে। 1 গ্রাম প্রোটিনের দহরে কতটা ক্যালোরি এনার্জি তৈরি হয়ে থাকে, মানে কতটা কেসিএল তৈরি হয়ে থাকে। তো 1 গ্রাম প্রোটিন, দেখো অপশন গুলো কি কি দিয়েছে। 240, 280, 270, 260, কিন্তু এখানে একটু অপশনটাও ভুল দেওয়া রয়েছে। আমরা জানি যে 1 গ্রাম প্রোটিনের দহনে আমরা জানি 4.2 কেসিএল এনার্জি প্রডিউস হয়ে থাকে। তো অ্যান্সারটা হবে 4.2 কেসিএল। ঠিক আছে, তোমরা এটাও একটু নোট ডাউন করে নিও। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নিই। কোন ভিটামিনকে অ্যান্টি র্যাকাইটিক অর অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলা হয়ে থাকে? আচ্ছা, র্যাকাইটিক কথাটা যেটা, সেটা বেসিক্যালি এসেছে রিকেট টার্মটা থেকে। তো রিকেট ঘটনাটা বা রিকেট যে রোগটা, সেটা বেসিক্যালি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। তো অপশন দেখো আছে ভিটামিন ডি, ই, কে, বি। তো এক্ষেত্রে ভিটামিন ডি কে বলা হবে, অর্থাৎ অপশন 1টা হচ্ছে কিন্তু বেসিক্যালি রাইট অ্যান্সার। তো ভিটামিন ডি কে অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলা হয়। যদি রিকেট হয় সেক্ষেত্রে ভিটামিন ডি প্রোভাইড করলে কিন্তু রিকেট রোগের সম্ভাবনাটা অনেকটা কমে, বা রিকেট রোগের এগেইনস্টে এরা প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলে। আচ্ছা, আমরা দেখে নিই পরের কোয়েশ্চেন। এটা হচ্ছে ভিটামিন কে কে কোন ভিটামিন বলা হয়? ভিটামিন, এখানে যে লেখাটা আছে বাংলায় লেখা, তার বেসিক্যালি প্রথমটা হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন কে যেটা রয়েছে সেটাকে কি ভিটামিন বলা হয়ে থাকে? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, কোয়াগুলেশন ভিটামিন, অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন,
অ্যান্টি নিউরাল ভিটামিন বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে অ্যান্সারটা হবে কিন্তু অপশন বি, কোয়াগুলেশন ভিটামিন বলা হয়। কোয়াগুলেশন মানে হচ্ছে এরা বেসিক্যালি রক্তের ভেতরে কোয়াগুলেট হতে সাহায্য করে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে বেশ কিছু সময়তে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো ভিটামিন কে হচ্ছে বেসিক্যালি কোয়াগুলেটিভ ভিটামিন হিসেবে পরিচিত। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই এন্ড করব। আর আমাদের মোটামুটি ওভারঅল আমি প্রায় 50টা মতো কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম এবং আশা করি পুরো ক্লাসটা তোমরা সবাই খুব মন দিয়ে শুনেছ এবং সেটা খুব এফেক্টিভ হয়েছে তোমাদের কাছে। তো থ্যাংক ইউ এখানে আমাদের সাথে কোঅপারেট করার জন্য, এবং চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আমরা ফার্দার আরো ভিডিও প্রোভাইড করব যেটা অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেড এবং যেটা তোমাদের ভবিষ্যৎ যে কোনো যে প্রিপারেশন গুলো আসছে আমাদের এক্সামের ফাইনাল এক্সামের হিসেবে, এসএলএসটি আছে, আমাদের ইউজিসি নেট সেটের যে এক্সাম গুলো আছে সেটার জন্য ভীষণভাবে হেল্প। তো ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, কিছু আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল সেগুলো একটুখানি তোমরা চেক আউট করে নাও এবং আশা করি তোমরা সবাই